মাননীয় ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়গণ, মাননীয়া অধ্যক্ষ মহাশয়া, অনুগ্রহ করে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী ও সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের সদস্য ও সদস্যবৃন্দ, বিধানসভার পক্ষ থেকে এই শীতকালীন অধিবেশনে সকলকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানাই। আমার আশা ও আবেদন আপনারা সভার সুষ্ঠু পরিচালনায় সহযোগিতা করবেন। এখন শপথ গ্রহণ অনুষ্ঠান। এখন শপথ গ্রহণ করবেন মাননীয় নবনির্বাচিতা বিধায়িকা যুথিকা মান্ডি মহাশয়া। তিনি রানীবাঁধ তপশিলি উপজাতি 249 নম্বর বিধানসভার উপনির্বাচনে নির্বাচিত প্রতিনিধি। আমি যুথিকা মান্ডি ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি কিংবা সত্যনিষ্ঠার সঙ্গে প্রতিজ্ঞা করছি যে আইনের উপর স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব এবং আমি যে পদ গ্রহণ করতে চলেছি তা কর্তব্যনিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করব। মাননীয় সদস্য ও সদস্যগণ, আজকের সভার কার্যাবলী শুরু করার পূর্বে আমি একটি বেদনাদায়ক কর্তব্য পালনের উদ্দেশ্যে সকলকে জানাই যে গত 28 জুলাই 2016 বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী পরলোক গমন করেছেন। তৎকালীন অবিভক্ত বাংলার ঢাকার এক সাংস্কৃতিক পরিবারে 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মনীষ ঘটক ও মাতা ধরিত্রী দেবী এবং স্বামী ছিলেন বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য। তিনি প্রথমে রাজশাহী, পরে কলকাতা ও বিশ্বভারতীতে পড়াশোনা করেন। তিনি সাহিত্য ছাড়াও শিক্ষকতা, অধ্যাপনা, সমাজসেবা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। সাহিত্যে তার নিরলস অবদানের জন্য তিনি জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি ও ম্যাগসেসাই এবং পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও বঙ্গবিভূষণ পুরস্কার লাভ করেছেন। তার মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো। এছাড়া গত 18 সেপ্টেম্বর 2016 ভোর 5:30 কাশ্মীরের উড়ি সীমান্তে অতন্দ্র প্রহরারত সেনা ছাউনিতে পাকিস্তানি জঙ্গিদের অতর্কিত গ্রেনেড হামলায় 17 জন জওয়ান শহীদ হয়েছেন। এছাড়া বিশিষ্ট ভূতত্ত্ববিদ জনার্দন নেগি মহাশয় ও বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক শামসুল হক মহাশয়ের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এছাড়া আমরা হারিয়েছি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মাননীয়া জয়ললিতা জয়রামকে, যিনি বিগত 75 দিন হাসপাতালে ভর্তি থাকার পর 5 ডিসেম্বর 2016 হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, ছিলেন একজন অভিনেত্রী, সংস্কৃত প্রেমী এবং একজন সুদক্ষ শাসক। তিনি দক্ষিণ ভারতে পরিচিতি ছিলেন আম্মা নামে। তার মৃত্যুতে ভারতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিচারণার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। বিশিষ্ট সাহিত্যিক ও ছোট গল্পকার পশ্চিমাঞ্চলের সবরমাতা মহাশ্বেতা দেবীর আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার জন্ম বাংলাদেশের ঢাকায় এক সাংস্কৃতিক পরিবারে 1926 খ্রিস্টাব্দে 14 জানুয়ারি। তার প্রতিভার পরিচয় আমরা বিভিন্ন দিক থেকে পেয়ে থাকি। একাধারে তিনি যেমন সাহিত্যিক ছিলেন, অন্যদিকে শিক্ষকতা, অধ্যাপনা, সাংবাদিকতা এবং সমাজসেবা কাজের সঙ্গেও যুক্ত ছিলেন।
তার লেখা উল্লেখযোগ্য রচনাগুলি হল ঝাঁসির রানী, 1084 মা, অরণ্যের অধিকার ইত্যাদি। এছাড়া বাঁকুড়ার প্রথম এভারেস্ট পর্বতারোহী মাননীয় সুভাষ পাল গত 22শে মে এভারেস্ট থেকে নামার সময় বেস ক্যাম্পে প্রাণ হারান। এছাড়া গত 18 সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানি জঙ্গিদের অতর্কিত গ্রেনেড হামলায় 17 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। আবার 12ই নভেম্বর বিশিষ্ট ভূতত্ত্ববিদ জনার্দন নেগি এবং 1 অক্টোবর বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক শামসুল হক মহাশয় পরলোক গমন করেছেন। এই বিশিষ্ট ব্যক্তিদের আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। তাদের শোক সন্তপ্ত পরিবারকে আমার ও সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাই। ধন্যবাদ। আপনি আসন গ্রহণ করুন। মাননীয় বিরোধী দলনেত্রী। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। প্রয়াত বিশিষ্ট লেখিকা মহাশ্বেতা দেবী, বিশিষ্ট লেখক শামসুল হক ও বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা আলী মহাশয় এবং বাঁকুড়ার এভারেস্ট বিজয়ী সুভাষ পাল মহাশয় আজ আর আমাদের মধ্যে নেই। এছাড়া জম্মু কাশ্মীরে উরি সেক্টরে 18 সেপ্টেম্বর যে 17 জন জওয়ান শহীদ হয়েছেন তাদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। তারা তাদের উদ্দেশ্য আদর্শকে দেশবাসীর জন্য উজাড় করে দিয়েছেন। তাদের এই দিন আমরা কখনো শোধ করতে পারবো না। এইসব মহাপ্রাণ সুহৃদয় ও সংগ্রামী ব্যক্তিদের প্রয়াণে শুধুমাত্র আমাদের রাজ্যেরই নয়, সারা ভারতবর্ষের এক অপূরণীয় ক্ষতি হলো। এইসব বিশিষ্ট ব্যক্তিদের আকস্মিক প্রয়াণে তাদের পরিবারের প্রতি আমার ও দলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনি আসন গ্রহণ করুন। মাননীয় সদস্য ও সদস্যগণ, প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে আমরা 2 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ মাননীয় সদস্য ও সদস্যগণ। সচিব প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারের কাছে সত্তর সমবেদনার বার্তা পৌঁছে দেবেন। এখন প্রশ্নোত্তর পর্ব শুরু করা হচ্ছে। প্রথমে প্রশ্ন উত্থাপন করছেন মাননীয় বিধায়িকা নুসরাত জাহান। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমাদের রাজ্যের অসংখ্য মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থানের ন্যূনতম সুযোগ থেকে বঞ্চিত। তাদের বুক ফাটা আর্তনাদ, আকাশ বাতাস। আপনি কি বলতে চান সরাসরি বলুন। সরি ম্যাম, আমার প্রশ্ন মাননীয় কৃষি মন্ত্রীর কাছে। আমার প্রথম প্রশ্ন, আমাদের রাজ্যের মোট কৃষি জমির কত পরিমাণ স্যাঁতসেবিত? দ্বিতীয় প্রশ্ন, রাজ্যে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ কত ও প্রয়োজনের পরিমাণ কত এবং ঘাটতি বা কতখানি? তৃতীয় প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া দাম কেন? ধন্যবাদ। আপনি আসন গ্রহণ করুন। মাননীয় কৃষি মন্ত্রী, আপনি এই প্রশ্নের উত্তর দিন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মাননীয় বিধায়কের প্রথম প্রশ্নের উত্তরে বলি, আমাদের রাজ্যের মোট কৃষি জমি 30% স্বেচ্ছাসেবিত। বাকি জমি মূলত প্রকৃতি নির্ভর। ইচ্ছে থাকলেও আমাদের হাত পা বাঁধা। প্রথমত, জলসেচ প্রকল্পের জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। দ্বিতীয়ত, ভূগর্ভস্থ জল ব্যবহারে পরিবেশগত বাধাও আছে। আর কতদিন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের বাঁচাবেন? নিজের কিছু করুন। শান্ত হন, মন্ত্রী মহোদয়াকে বলতে দিন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, খাদ্যশস্য উৎপাদনের হার কখনো নির্দিষ্ট হয় না, কারণ খাদ্যশস্য উৎপাদন নির্ভর করে ভালো বৃষ্টিপাত, অনুকূল আবহাওয়া এবং উৎপাদনশীলতার উপর। গত বছর খাদ্যশস্য উৎপাদন প্রয়োজনের তুলনায় সামান্য কম ছিল, কিন্তু এবছর কৃষি দপ্তরের অনুমান খাদ্যশস্য উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পাবে। তৃতীয় প্রশ্নের উত্তরে বলি, মূল্যবৃদ্ধি কৃষি দপ্তরের সঙ্গে সম্পর্কিত ঠিকই, কিন্তু প্রকৃতির খামখেয়ালির সঙ্গে এই দপ্তর অন্তর্ভুক্ত নয়। উৎপাদন বেশি হলে কৃষি পণ্য কম দামে বিক্রি হয়, আবার উৎপাদন কম হলে বেশি দামে বিক্রি হয়। এছাড়া অসাধু মজুরদারদের কার্যকলাপ দামকে আরো বাড়িয়ে দেয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মন্ত্রী মহোদয়কে সবিনয় জানাই যে এটি অর্থনীতি পড়ানোর ক্লাসরুম নয়,
মন্ত্রী মহাশয়ের চাহিদা যোগানের তত্ত্ব এখানে কোনো কাজে লাগবে না। প্লিজ আপনি বসুন। ধন্যবাদ। আবার কাঁচামাল ঠিক মতো না পাওয়া গেলে উৎপাদন খরচও বেশি হবে, ফলে দেশবাসীকে শিল্পপণ্য বেশি দাম দিয়ে কিনতে হয়। তবে আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবে আমরা এই বাংলাকে সোনার বাংলা রূপে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ, আপনি আসন গ্রহণ করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমাদের দেশ ভারতবর্ষ দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের রক্তাক্ত পথ অতিক্রম করে শত শত প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তার 70 বছর পরেও কি আমরা পিছিয়ে থাকবো? মাননীয় অধ্যক্ষ মহাশয়া, বিরোধী বিধায়িকা ঠিক কি বলতে চাইছেন তা জানতে পারি কি? আপনি বসুন, আপনি বলুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমার প্রশ্ন মাননীয় পূর্তমন্ত্রীর কাছে। বাঁকুড়া জেলার ছাতনা বিধানসভা বাংলা থেকে মলিয়ান হয়ে মানবাজার যাওয়ার সেই জরাজীর্ণ পিচ রাস্তার কথা বলতে চাইছি। এই রাস্তার উপর নির্ভর করে 80 থেকে 90টি গ্রাম ও 2 লক্ষাধিক মানুষের বসবাস। দৈনন্দিন প্রয়োজনে স্কুল, কলেজ, অফিস আদালত ও মুমূর্ষু রোগীদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ভরসাই ভাঙাচোরা রাস্তা। এই রাস্তার আমূল সংস্কার আদৌ হবে কোনোদিন? এর উত্তর সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্তি আজকের অধিবেশনে দেবেন কি? আপনি আসন গ্রহণ করুন। মাননীয় পূর্তমন্ত্রী। মাননীয় বিরোধী দলের বিধায়িকাকে তার অবগতির জন্য জানাই যে স্বাধীনতার 70 বছরের মধ্যে 97% সময়কাল যারা ক্ষমতাতে ছিলেন তারাই এর সঠিক উত্তর দিতে পারবেন। তাছাড়া প্রশ্ন করতে মনে হয় এ বিষয়ে অবগত নয়, কারণ বর্তমান অর্থবর্ষে পাক থেকে 2 কোটি ও নাবার্ড থেকে 8 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং ইতিমধ্যে কাজও শুরু করা হয়ে গেছে। ধন্যবাদ, আপনি আসন গ্রহণ করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মন্ত্রী মহোদয়ের কাছে আমার কতগুলি প্রশ্ন উল্লেখিত করার জন্য আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি। আমার প্রশ্ন অর্থমন্ত্রী মহোদয়ের কাছে। আমার প্রথম প্রশ্ন, বর্তমানে অর্থবর্ষে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন খাতে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত? দ্বিতীয় প্রশ্ন, বরাদ্দকৃত অর্থের কত রাজ পর্যন্ত খরচ হয়ে গেছে? তৃতীয় প্রশ্ন, বিপর্যয়ে মানুষের পুনর্বাসন প্রকল্পে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ বা কত? আপনি আসন গ্রহণ করুন। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিরোধী পক্ষের সম্মানীয় সদস্যের দ্বারা উত্থাপিত প্রশ্নের প্রতি সম্মান জানিয়ে ও সব প্রশ্নগুলির সুবিবেচনা করে আপনার নিকট উত্তর দিতে আমি প্রস্তুত। প্রথমেই জানাই যে আমাদের রাজ্যের অর্থনীতির বেশিরভাগ ক্ষেত্রেই কেন্দ্র নির্ভর। রাজ্যের বিভিন্ন খাত থেকে যে শুল্ক আদায় হয় তার অধিকাংশটাই চলে যায় কেন্দ্রের হাতে। আবার রাজ্য বিভিন্ন সময় যে সমস্ত পরিকল্পনা হাতে নেয় প্রয়োজনের সময় উপযুক্ত পরিমাণ অর্থ সরবরাহ না থাকায় পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করা সম্ভব হয় না। তাছাড়া কেন্দ্র থেকে যথেষ্ট আর্থিক সাহায্য আমরা পাই না। তাছাড়া বর্তমান বছরে পুরনো 500 টাকা ও 1000 টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার তা সুরাহার রাস্তা এখনো হয়নি। সব বিষয়ে কেন্দ্রকে দুষবেন না, এটা আপনার মন্ত্রকের দুর্বলতায় বেশি ধরা পড়বে। যথাযথ উত্তর দিতে পারছেন না তাই বলুন না। আপনারা শান্ত হন, মন্ত্রী মহোদয়াকে বলতে দিন। থ্যাঙ্কস ম্যাম। চলতি আর্থিক বছরে আমাদের রাজ্যের আর্থিক স্থিতি 42,919.7 কোটি টাকা, যেখানে বিভিন্ন দপ্তরের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 53,000 কোটি টাকা, শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ 9,000 কোটি টাকা, স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ 15,000 কোটি টাকা, কৃষি ক্ষেত্রে 12,500 কোটি, শিল্প ও বাণিজ্যে 16,700 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ যথেষ্ট কম। এতে রাজ্যের উন্নতি যেমন শিথিল হবে ঠিক তেমনি পরিকল্পনাগুলিও বাস্তবায়িত হবে না, কথাই থেকে যাবে। অর্থ দপ্তরের টাকায় মন্ত্রীদের বিদেশ ভ্রমণ হবে, পরিবার পরিজনদের বিলাসিতা বাড়বে, বাড়ি গাড়ির সংখ্যা বাড়বে, রাজ্যে খাতগুলির বরাদ্দ তাহলে তো কমবে। এবারে বিতর্ক করলে সবার কাজ চালানো অসম্ভব হয়ে পড়বে। স্পিকার ম্যাম, দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানাই যে রাজ্যের বরাদ্দকৃত অর্থের 80% সাফল্যের সাথে খরচ করা সম্ভব হয়েছে এবং আশা করছি পরিকল্পনা মাফিক 100% কাজই খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করব। আজ আমরা খুবই আনন্দের সঙ্গে জানাতে পারছি যে এই বছর আর নতুন করে কোনো কর ধার্য করা হচ্ছে না। বিগত বছরে যেখানে গ্রামীণ উন্নতির জন্য 8,500 কোটি টাকা বরাদ্দ ছিল, বর্তমানে তা বাড়িয়ে 10,652 কোটি টাকা করা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় ও মাদ্রাসা শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রকল্পেও এক বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। 2,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য, যেখানে 9,000 কোটি টাকা বিদ্যালয় শিক্ষা এবং 456 কোটি টাকা উচ্চতর শিক্ষার জন্য বরাদ্দ। মাননীয় অধ্যক্ষ মহাশয়, কেন্দ্র ও রাজ্যগুলির অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে $10 বিলিয়ন বরাদ্দ হয়েছে তার থেকে আমাদের রাজ্য কি কোনো সাহায্য পায়নি?
স্পিকার ম্যাম, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতে এই 5 বছরে কেন্দ্র থেকে প্রায় 1.13 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। আর এই জন্যই 2016-17 আর্থিক বছরে আমাদের 36,456 কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে। আর এই জন্যই 2017-18-তে আমাদের ঋণ পরিশোধ করতে হবে 47,000 কোটি টাকা। এই ঋণের পরিমাণ 2018-19 সালে গিয়ে দাঁড়াবে 51,000 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বর্তমান সরকার আমাদের রাজ্যকে ঋণে ডুবিয়ে দিচ্ছে। এত পরিমাণ ঋণ শুধুমাত্র আমাদের রাজ্যের উন্নতির জন্য ব্যয়িত হয়নি। রাজ্য সরকার এত পরিমাণ অর্থের কোনো সঠিক হিসেবই দিচ্ছেন না। রাজ্যে যুব উৎসব পালনের জন্য কত হাজার কোটি টাকা ব্যয় করলেন, বা সাংস্কৃতিক উন্নতির নামে দলীয় ক্লাবগুলিকে কত টাকা পাইয়ে দিলেন, তার হিসেব বাজেটে অন্তর্ভুক্ত নেই। আপনারা সবার শান্তি বজায় রাখুন। থ্যাঙ্কস ম্যাম। বিরোধী সদস্য মহাশয়ের এই প্রশ্নের উত্তরে জানায় যে রাজ্যের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার জন্য সরকার 200 কোটি টাকা বরাদ্দ করেছে এবং রাজ্যে ই ক্লাসরুম তৈরির জন্য সরকার পরিচালিত 200টি বিদ্যালয় ও 732টি মহাবিদ্যালয়কে 100 কোটি করে দেওয়া হবে। ম্যাম, দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানায় যে রাজ্যের বিপর্যস্ত মানুষের পুনর্বাসন প্রকল্প বাবদ 9,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে অর্থের যোগান প্রয়োজনের তুলনায় অনেক কম। এক্ষেত্রে অনেক বেশি অর্থ এখনো প্রয়োজন। ধন্যবাদ, আপনি আসন গ্রহণ করুন। মাননীয় সদস্যা শ্রেয়া কর্মকার, আপনার প্রশ্ন কি? মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমার প্রশ্ন রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থা বিষয়ক। আমার প্রথম প্রশ্ন, বর্তমানে পাস ফেল তুলে দিয়ে প্রহসনমূলক ইউনিট টেস্টগুলির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন হচ্ছে নাকি অশিক্ষার অন্ধকারে ভাবি প্রজন্মকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, রাজ্যের বিদ্যালয়গুলিতে যথেষ্ট শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীদের পঠন পাঠনে কতখানি অবনতি হচ্ছে সে বিষয়ে বলার অপেক্ষাই রাখে না। বিশেষত প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই অবস্থা আরো সঙ্গীন। সেখানে কোনো বিদ্যালয়ে একজন শিক্ষক, কোথাও বা দুজন, তার উপর আবার রয়েছে মিড ডে মিলের মতো বিষয় দেখাশোনা করা ও আরো হাজার রকমের চাপ। বর্তমান সরকার শিক্ষক নিয়োগের গুরুত্বকে উপলব্ধি করতে পারছেন না। দ্বিতীয়ত, রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষক নিগ্রহের নজর চোখে পড়ছে, তা সত্যিই লজ্জার। কেন এই শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটছে? তাছাড়া বছর বছর পাঠ্যক্রম পরিবর্তন করে শিক্ষার্থীদেরকে এক্সপেরিমেন্টাল গিরিপি করে তোলা হচ্ছে কেন? ধন্যবাদ, আপনি আসন গ্রহণ করুন। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি প্রশ্নের যথার্থ উত্তর দিন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মাননীয় বিধায়িকা এতটাই অন্ধকারে আছেন যে তিনি পুরো সমাজছন্ন ও হতাশার অলিক দুঃস্বপ্ন দেখছেন। যথেষ্ট তৎপর ও সংবেদনশীল। আমি তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে বলি, পৃথিবীর প্রতিটি বস্তু প্রতিনিয়তই পরিবর্তনশীল। সুতরাং পরিবর্তনশীল সমাজ এনসিইআরটি এর নিয়ম মেনে আমাদের পাঠ্যক্রম পরিবর্তন করতেই হচ্ছে, না হলে আমাদের রাজ্য শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়বে। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বকেয়া দেওয়া হয়নি কেন? আমরা সঠিক উত্তর চাই। তাছাড়া নতুন শিক্ষক নিয়োগ না করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে বিদ্যালয়ে দায়িত্ব হিসেবে কাজ চালানো কেন? পশ্চিমবঙ্গের অসংখ্য মডেল স্কুলগুলি পড়ুয়ার অভাবে ঢুকছে কেন? মাননীয় শিক্ষামন্ত্রী। ম্যাম স্পিকার, শিক্ষকদের বকেয়া দিয়ে আমরা দিয়ে দেব, শুধু রাজ্যের আর্থিক সংকটের জন্য আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। তবে বিরোধী সদস্যর মন্তব্য দায়সারাভাবে কথাটি অত্যন্ত নিন্দনীয়, কারণ দীর্ঘদিন শিক্ষকতার ফলে শিক্ষকদের অভিজ্ঞতা বাড়ে বই কমে না। তাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষকদের অবসরের বয়স 70 বছর করার জন্য বিবেচনা করছেন। প্রাথমিক ও মাধ্যমিক বোর্ড প্রেসিডেন্টদের অবসরের বয়স ইতিমধ্যেই 62 থেকে 65 করা হয়েছে। ধন্যবাদ, আপনি আসন গ্রহণ করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের মাধ্যমে উক্ত সভায় জানায় যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আজ পশ্চিমবাংলার বেকার জীবনে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা আজ অকুল সমুদ্রের দ্বারহীন নৌকার নেই দিশেহারা, যেন এক পাইলটবিহীন প্লেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ আমাদের সরকার রাজনীতি করছে কিনা রাজ্যের সরকারি কর্মীদের অবসরের বয়স 60 থেকে 70 বছর করা হবে, তাতে কি বেকার সমস্যার সমাধান হবে? আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এতে কাজের কাজ কিছুই হবে বলে মনে হয় না। তার পরিবর্তে স্কুল, কলেজ, অফিস আদালতে সব জায়গায় কর্মীদের অবসরের বয়স 70 বছর করা হলে সেই সব জায়গায় বৃদ্ধাশ্রমে পরিণত হবে। নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখে কেন অবসরের বয়স সীমা বাড়ানো হচ্ছে? মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আশা রাখি এই প্রশ্নের উত্তর আমি পূর্বেই দিতে পেরেছি। ধন্যবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। মাননীয় সদস্যা মহাশয়া, আপনারা অবগত আছেন যে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে হাইকোর্টের স্টে অর্ডার থাকায় প্রক্রিয়াটি বন্ধ ছিল। তাই আশা রাখবো এই বিষয়ে বারবার প্রশ্ন করে সভাকে দীর্ঘায়িত না করে অন্য প্রশ্ন থাকলে তা উপস্থাপিত করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার আরেকটা জিজ্ঞাসা, উচ্চ শিক্ষার উন্নতির জন্য ও গরিব মেধাবী ছাত্রছাত্রী শিক্ষার উন্নতির জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছেন? মাননীয়
অধ্যক্ষ মহাশয়া, উচ্চশিক্ষার উন্নতির জন্য সরকার যথেষ্ট বদ্ধপরিকর। রাজ্যে নতুন কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষার উন্নতির জন্য এসসি, এসটি ও ওবিসিদের যথাক্রমে 22%, 6% এবং 17% কোটা ধার্য করা হয়েছে। গরিব মেধাবী ছাত্রছাত্রীদের উন্নতির জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্কুল অ্যাকোমোডেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। ধন্যবাদ। আপনি আসন গ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, বিরোধী দলনেত্রী যে প্রসঙ্গ উত্তোলন করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। কবি সুকান্ত, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের সঙ্গে যুক্ত। বিরোধী দলনেত্রীর বড় বড় ভাষণ শোনার পর আমার রবীন্দ্রনাথের দুটি লাইনের কথা মনে পড়ে যাচ্ছে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। গত কয়েক বছরে আপনারা যে গোপন হিংসার বীজ বুনেছেন তা আজ বিরোধী শিবিরে গিয়েও তা ভুলতে পারেননি। আপনাদের কুৎসা বন্ধ করুন। পশ্চিমবঙ্গ রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকার যে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে সেই সম্পর্কে বিরোধী বন্ধুগণ মনে হয় অবগত নন। পরিকাঠামোগত উন্নয়নের জন্য রাজ্যে 2000 নতুন প্রাথমিক বিদ্যালয়, 500টি মাধ্যমিক বিদ্যালয়, 40টি নতুন কলেজ ও 2টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম ব্রেনওয়েল ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছে কলকাতার বারাসতে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে রাস্তাঘাট, সেতু, স্বাস্থ্যকেন্দ্র, সেচ ব্যবস্থা সহ নানান ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, ছাত্রছাত্রীদের পোশাক, সবুজ সাথী সাইকেল বিতরণ, শিক্ষাশ্রী ছাড়াও কন্যাশ্রী প্রকল্পে বার্ষিক 500 টাকা থেকে 750 টাকা করা হয়েছে এবং এককালীন 25,000 টাকা থেকে 40,000 টাকা করা হয়েছে। বিশ্বে ইউনিসেফের বিচারে আজ আমার নদিয়া নির্মল গ্রাম। তাছাড়া নিজ ভূমি নিজ গৃহ এবং গীতাঞ্জলি প্রকল্প চালু করা হয়েছে। আমি প্রতিশ্রুতি মতো আলিপুরদুয়ারকে জেলা করেছি। চলছে আরো 2টি নতুন জেলা তৈরির কাজ। ভারতবর্ষে সর্বপ্রথম সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প চালু করা হয়েছে এই বাংলায়। এমনকি দেশভাগের যন্ত্রণাকে ভুলে যেতে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে শুধু বাংলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করেছি। বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প, পেশাগত শিক্ষার ব্যবস্থা করা, লোকশিল্পীদের উৎসাহ ভাতা, মুসলিম সম্প্রদায়ের ইমাম ভাতা প্রভৃতি রাজ্যে আর্থসামাজিক কাঠামোয় অভাবনীয় পরিবর্তন এনেছে। যে জঙ্গলমহলের নাম শুনলে গায়ে শিহরণ লাগতো, যেখানে স্বামী, সন্তান, স্বজন হারানোর বোবা কান্নায় গুমড়ে উঠত, সেই জঙ্গলমহল এখন প্রাণ চঞ্চল পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আজ আর সেই জঙ্গলমহলে মায়েদের কোলের সন্তান, মেয়েদের স্মৃতিসিঁদুর হারিয়ে যায় না। শুধু তাই নয়, আমরা সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি আগের মতো সুফলা করে ফেরত দিয়েছি। আমি সম্প্রতি 19শে ডিসেম্বর সবুজশ্রী প্রকল্প চালু করেছি, যেখানে এই প্রকল্পের আওতাভুক্ত কোনো পরিবারে কোনো এক শিশু জন্মালে তাকে সরকারের পক্ষ থেকে একটি গাছ উপহার স্বরূপ দেওয়া হবে। মানুষকে বুঝতে হবে এই বিশ্ব বাংলার আহ্বান, একটি গাছ একটি শিশু। এখন আমরা বলতেই পারি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আর আমি বলি সারে ভারত মে আচ্ছা পশ্চিম বাঙ্গাল হামারা। আপনি আসন গ্রহণ করুন। রবীন্দ্রনাথের কবিতার লাইন তুলে ধরলেন, তবে আমার মনে হয় ওই কবিতার পরের লাইনগুলি বোধহয় উনি মুখ্যমন্ত্রী হবার পর ভুলেই গেছেন। আমি একটু মনে করিয়ে দিই। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে পাশে সঙ্গীত হারা। বর্তমান সরকার রাজ্যে স্বাস্থ্য দপ্তরের ব্যাপারে চরম ঔদাসীন্যতা আমাদের হতবাক করে দেয়। তাই আমার প্রশ্ন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। আমার প্রথম প্রশ্ন, আমাদের রাজ্যে সরকারি হাসপাতালগুলির জরুরি বিভাগের পরিষেবায় এমন দৈন্যদশা কেন? কোনোদিনে কি অবস্থার পরিবর্তন হবে না? দ্বিতীয় প্রশ্ন, ডাক্তার ও নার্সের পেশাগত শিক্ষায় কি ধরনের ত্রুটি থাকতে পারে যে গত 19শে সেপ্টেম্বর হাসপাতালে এক কর্তব্যরত নার্স ভুল ইনজেকশন দিয়েছিলেন শ্রীনগরের গাজিয়াপাড়ার বাসিন্দা মনোরুত বিবির 8 দিনের সুস্থ কন্যা সন্তানকে? তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনা পুনরায় মনে করিয়ে দেয় এক কর্তব্যরত নার্সের কাহিনী, যে কিনা এক 6 মাসের শিশুর হাতে ইনজেকশন চ্যানেল খুলতে গিয়ে তার আঙুল কেটে বাদ দেয়। এরা সবাই কি কিন্তু তাদের কর্তব্য করতে আসে, নাকি কর্তব্য নামে হাসপাতালগুলিতে ছুটে গিয়ে ব্যবস্থা চলে? তৃতীয় প্রশ্ন, ডাক্তারদের অবসরের বয়স 70 করা হচ্ছে কেন? সবশেষে জানতে চাইবো, হাসপাতালে নিযুক্ত ডাক্তাররা সকলে তাদের পার্সোনাল চেম্বার ও নার্সিং হোমে চুটিয়ে প্র্যাকটিস করেন। মন্ত্রক এর প্রতিবেদনে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কি? ধন্যবাদ। আপনি আসন গ্রহণ করুন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি বিধায়িকার প্রশ্নের যথার্থ জবাব দিন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। বর্তমানে আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো এত উন্নত
যে স্বাস্থ্য পরিষেবায় আমাদের হচ্ছে প্রথম সারিতে। গত 5 নভেম্বর গ্রিন করিডোর ব্যবস্থার মাধ্যমে স্বর্ণিন্দুর ব্রেন ডেথ হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ দান করে প্রতিস্থাপন করা হয়। নিরুপমাদের লিভার, রুবি সর্দারকে কিডনি ও কর্নিয়া দুটি প্রতিস্থাপন করা হয় ব্যারাকপুরে হাসপাতালে। এছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে রাজ্যে আরও সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে এবং বাঁকুড়া মেডিকেল কলেজে আগামী ডিসেম্বরের মধ্যে মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি হয়ে যাচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সামনের সারির জন্যই কি আমাদের রাজ্যের অসংখ্য লোকজনকে বাড়ি ঘর বিক্রি করে চিকিৎসার জন্য ছুটে যেতে হয় ভিন রাজ্যে? তাই বলেই কি সুপার স্পেশালিটি হাসপাতালগুলিকে সরকার দত্তক দেওয়ার কথা ভাবছেন? সামনের সারির জন্যই কি একজন রোগীর সমস্ত পরীক্ষা নিরীক্ষা বাইরের ল্যাব থেকে করিয়ে আনতে বলা হয়? সমস্ত পরিষেবা আছে বলেই কি মল্লি চিকিৎসক বা হাতুড়ি ডাক্তারদের নিয়ে সরকার ডাক্তারি পরিষেবা দেওয়ার কথা ভাবছেন? তাই জন্যই কি গত 28 অক্টোবর রক্তের অভাবে যে এনএম হাসপাতালে সদ্যজাত সন্তানের মা কাকলিকে প্রাণ দিতে হয়? ব্লাড ব্যাংকে রক্ত থাকলেও বলতে পারেন কেন তাকে রক্ত দেওয়া হলো না? তাহলে রক্তের 2 নম্বরের ব্যবসা চলবে কি করে? আপনার শান্ত হন, মন্ত্রী মহোদয়াকে বলতে দিন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। দ্বিতীয়ত বলি, স্বাস্থ্যক্ষেত্রে যারা এই ধরনের ভুল ত্রুটি করে মন্ত্রক তার উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা অবশ্যই করবে। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবেই। কি বিশ্বাস রাখবো? বর্তমান মেডিকেল কলেজে শিশু বদলে কি ব্যবস্থা করেছেন? আপনারা এখন শিশু বিয়ে কেউ করছেন নাকি? মাননীয় অধ্যক্ষ মহাশয়, উনি সরকারের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই অপমানজনক কথা বলছেন। আপনি আপনার উত্তরের প্রসঙ্গে আসুন। তৃতীয় প্রশ্নের উত্তরে বলি, দেশের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ যদি বড় বড় রাজনৈতিক পদ অলঙ্কিত করতে পারেন, প্রশাসনিক পদে থাকতে পারেন, তাহলে 70 বছর বয়স পর্যন্ত একজন চিকিৎসক তার পরিষেবা দিতে পারবেন। তাছাড়া অবসত্য ডাক্তারগণ গুরুত্ব সহকারে দেশবাসীর চিকিৎসা করে চলেছেন। এর জন্য বিশিষ্ট হাত ও চক্ষু বিশেষজ্ঞরা নিজেরাই বলছেন দুর্বল শরীর ও কাপা হাত দিয়ে হাত ও চক্ষু অপারেশন করা সম্ভব নয়। প্রয়োজনে তারা স্বেচ্ছা অবসর নিতেও প্রস্তুত। তাছাড়া কি তারা কোনোদিন অবসর জীবনের স্বাদ পাবেন না? এই বিষয়ে আমরা পরবর্তী সভায় আলোচনা করব। এখন মুলতবি প্রস্তাব আনছেন মাননীয় বিরোধী সদস্য শ্রেয়া কর্মকার। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্যকে মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা উঠে দাঁড়ান। ধন্যবাদ, আপনারা আসন গ্রহণ করুন। বিধানসভার সদস্যদের 1/2 অংশের সমর্থন থাকায় মাননীয় সদস্যকে মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ম্যাম। মাননীয় অধ্যক্ষের মাধ্যমে জানা যাচ্ছে গত 21 নভেম্বর সোমবার বেলা 11টা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে যে অগ্নিকাণ্ড ঘটে গেল তা এক মর্মান্তিক ঘটনা। কারণ বিজে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিশেষ স্বাস্থ্য কেন্দ্র নয়, এটি ভারতবর্ষের একটি বিশেষ স্বাস্থ্য কেন্দ্র, যেখানে অন্যান্য রাজ্য থেকে মানুষ এখানে আসে অনেক আশা নিয়ে যে তারা এখানে এসে অনেক দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাবে বলে। কিন্তু মাননীয় অধ্যক্ষের মাধ্যমে জানা যাচ্ছে সেই বিজে হাসপাতালে 7 তলা গ্রন্থাগারে আগুন লাগলো কি করে? এটি কি সত্যি দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? যে হাসপাতালে এক ডিউটিতে কয়েক হাজার রোগী ভর্তি থাকে, আর যদি লাইব্রেরি রুমে না হয়ে যদি কোনো রোগীর ওয়ার্ডে হতো তাহলে তো অভয় হাসপাতালের বিকল্প হয়েছে। তো তাই মহামান্য অধ্যক্ষের মাধ্যমে জানে যে এখানে কর্মরত ব্যক্তিগণের কর্মের কি ধরনের ত্রুটি ছিল যে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেল অথচ তারা কিছু জানতেই পারলেন না। তাই এই ঘটনার অবিলম্বে তদন্ত এবং সেই অনুসারে তার সুবিচারে আসে আমি মুলতবি প্রস্তাব দাবি জানাচ্ছি। আপনার উদ্ধত আচরণ বিধানসভা কক্ষে কাম্য নয়। আপনি আসন গ্রহণ করুন। আই এম সরি। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অধ্যক্ষের মাধ্যমে জানায় যে এসএসকেএম হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা সত্য মানছি, কিন্তু এসএসকেএম এর হাসপাতালে কর্তব্যরত ব্যক্তিগণ অতীব কর্তব্যপরায়ণ। আমি সেজন্য তাদেরকে দোষারোপ করতে চাইনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে 7 তলায় গ্রন্থাগারের পাশে টেলিকম সংস্থার সার্ভার রয়েছে, আর সেখান থেকে আগুন লাগে। আগুন নেভানোর জন্য 19টি দমকলের ব্যবহার করা হয়। আর কি কারণে আগুন লাগলো তা জানার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে। সত্যি যদি কোনো অন্তর্ঘাত থাকে তার উপযুক্ত ব্যবস্থা অবশ্যই হবে। আর এখনো পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি। ধন্যবাদ, আপনি আসন গ্রহণ করুন। যারা মুলতবি প্রস্তাবের পক্ষে তারা হ্যাঁ বলুন, আর যারা প্রস্তাবের বিপক্ষে তারা না বলুন। সভার সিদ্ধান্ত অনুযায়ী মুলতবি প্রস্তাব গৃহীত হলো না, হলো না, হলো না। এখন সভার টেবিলে কাগজ রাখার অনুষ্ঠান। মাননীয় রূপসা কর্মকার ভারপ্রাপ্ত শিক্ষা দপ্তর পেনশন সংক্রান্ত রিপোর্ট টেবিলে রাখবেন। থ্যাঙ্কস ম্যাম স্পিকার। শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীদের 2016 সালের বার্ষিক পেনশন সংক্রান্ত এবং তার সঙ্গে কন্ট্রোলার এবং
অডিটর জেনারেলের মন্তব্য সহ তৎসংক্রান্ত অডিট রিপোর্ট। মাননীয় সদস্য ও সদস্যগণ, এবার সভার টেবিলে কাগজ রাখবেন মাননীয় শিল্পমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ, আমি রিপোর্ট অন স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি 2016 ভলিউম 1 and 2 বিল সবার টেবিলে রাখার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় অধ্যক্ষ, আমি মাননীয় মন্ত্রী রিপোর্ট থেকে জানতে পারি কি হাওড়া জেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের নতুন বিনিয়োগ আদৌ হয়েছে কিনা, আর যদি হয়েই থাকে কোন কোন খাতে জানলে সবাই সকলে অবগত হতাম। মাননীয় শিল্পমন্ত্রী, ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। গত বছরে হাওড়া জেলায় স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, তাঁত শিল্প, বাঁশ ও বেত শিল্প, মৃৎ শিল্প, ড্রাইফুড ইন্ডাস্ট্রিতে যথাক্রমে 18 কোটি, 19 কোটি, 12 কোটি এবং 34 কোটি টাকা নতুন বিনিয়োগ হয়েছে এবং তা যথাযথ অডিট রিপোর্ট দাখিল করা হয়েছে এবং আগামী দিনে আরো নতুন বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন উল্লেখ পর্বে একটি অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করবেন মাননীয় বিধায়িকা যুথিকা মান্ডি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমার 249 নম্বর বিধানসভা হতদরিদ্র, বিশেষত তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকা। সেখানকার মানুষ বহু কষ্টে জীবনযাপন করে, বাসকরিক ধুঁধে ছাড়িয়ে ব্যাঙ ইঁদুর মারিয়ে খায়। এটা কি বাঁচা বলা যায়? বর্তমানে ওই এলাকায় পানীয় জল ও ব্যবহার্য জলের চরম সংকট চলছে, যার জন্য তাদেরকে পানীয় জল 2 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে হয়। এমত অবস্থায় সরকার পক্ষের কাছে আমার আবেদন ও অনুরোধ যাতে ওই এলাকার মানুষজন অতি সত্বর জলের কষ্ট থেকে মুক্তি পায়। ধন্যবাদ, আপনি আসন গ্রহণ করুন। ঠিক আছে, মাননীয় সদস্যের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এখন অনাস্থা প্রস্তাব আনবেন মাননীয় বিরোধী দলনেত্রী সায়নী চন্দ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। মহতী সভা, আজ আমাদের রাজ্য এক প্রবল সংকটের মুখে দাঁড়িয়ে। আইন প্রশাসন রুগ্ন, জনজীবন বিপন্ন, গণতন্ত্র ছিন্ন ভিন্ন, সর্বত্র গ্রাস করেছে হিংসার রাজনীতি। রাজ্য জুড়ে জাল মার্কশিটের জালিয়াতি, নারী নিগ্রহ, নারী পাচার, হিংসা, খুন, অটো দৌরাত্ম, সীমাহীন গাড়ি ভাড়া, শিশু পাচার, কালো পাচারি, অ্যাসিড হামলা প্রভৃতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। এমতো অবস্থায় আমি মন্ত্রিমণ্ডলী তথা সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব উত্থাপনের অনুমোদন প্রার্থনা করছি। যারা প্রস্তাবের পক্ষে তারা উঠে দাঁড়ান। ধন্যবাদ, আপনারা আসন গ্রহণ করুন। এই সভা মন্ত্রিমণ্ডলীর ওপর আস্থার অভাব প্রকাশ করছে, আপনি প্রস্তাব পেশ করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, অতীতে আমাদের রাজ্য সারা দেশে একটি বিশেষ জায়গা করে নিয়েছিল। বর্তমানে সেই ঐতিহ্য ভুল লুণ্ঠিত। রাজনৈতিক চক্রান্তের চোরা স্রোতে ভেসে যাচ্ছে জনপদ, গ্রাম, শহরের রাস্তায় হিংসার মিছিল, হত্যার হোলি খেলা, কারখানায় পড়ছে তালা, ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে অসহায় জীবন, স্বাস্থ্য শিক্ষার রসাতলে, দপ্তরগুলিতে দুর্নীতি আর স্বজন পোষণের মোড়কে অযোগ্য অপদার্থের ভিড়। আর দিদিভাই নোট বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে বেড়াচ্ছেন। সামাজিক শোষণ পীড়নের মুক্ত প্রাঙ্গণে এখন এই রাজ্য ছলে বলে কৌশলে ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা। ন্যায় সত্য আদর্শ আজ ভুল লুণ্ঠিত। নেই জীবনের নিরাপত্তা, গণতন্ত্রের মৃতদেহে নিগৃহীত মানুষের মর্মবেদী হাহাকার। তাই আম জনতার স্লোগান, আপনারা শান্ত হন। আলোচ্য পরিবেশের শান্তি বজায় রাখা আপনাদের নৈতিক কর্তব্য। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, এই মা মাটি মানুষের সরকারের প্রতি অনাস্থা অতি দুর্ভাগ্যের বিষয়। আমি দুঃখিত, মর্মাহত। আমার বিনীত নিবেদন, আমি পদত্যাগ করতে প্রস্তুত। কিন্তু আপনারা শুনুন আমার অকপট সত্য ভাষণ। স্বীকার করছি সমস্যা আছে, হিংসা আছে, অভাব অনটন আছে, কিন্তু কেন, কোন জটিল পরিস্থিতিতে আজ রাজ্যবাসী দিন দরিদ্র মানুষের জীবন বিপন্ন সেটা উপলব্ধি করা দরকার। রাজনৈতিক অতি সক্রিয়, চরমপন্থী মনোভাব, চরম অসহিষ্ণুতা এর অন্যতম কারণ। সরকার পক্ষ বিরোধী পক্ষ পারস্পরিক অবিশ্বাসে জর্জরিত। আলোচনার সুস্থ পরিবেশ গড়ে তুলতে চাইছি, কিন্তু আপনারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। মানছি সরকারের ভুল ত্রুটি আছে, কিন্তু আপনারা বুকে হাত রেখে বিবেকের কাছে একটি বার স্বীকার করুন আপনাদের ভূমিকা এই পরিস্থিতির জন্য
মিলে কাজ করি। ন্যায়, সত্য, আদর্শ, মূল্যবোধের আঙিনায় গড়ে তুলি জীবনের আদর্শ সমাজ। ধন্যবাদ, আপনি আসন গ্রহণ করুন। যারা সরকার মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি জমি অধিগ্রহণ বিল 2016 সভায় পেশ করার জন্য অনুমোদন প্রার্থনা করছি। বিল উত্থাপনের ব্যাপারে যারা সমর্থন করবেন তারা হাত তুলুন। ধন্যবাদ। মাননীয় কৃষি মন্ত্রীকে বিল পেশ করতে বলা হচ্ছে। আমি জমি অধিগ্রহণ বিল 2016 বিবেচনার জন্য পেশ করলাম। আমি মাননীয় মন্ত্রীর উত্থাপিত বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দিচ্ছি। আমরা এই প্রস্তাব সমর্থন করছি। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হলো, গৃহীত হলো, গৃহীত হলো। আজকের মতো বিধানসভার কাজ এখানে সমাপ্ত হচ্ছে। দ্য হাউস ইজ অ্যাডজর্নড ফর দ্য ডে। আগামীকাল আবার যথাসময়ে সভার কাজ শুরু হবে। সকল সদস্য ও সদস্য মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এরপর সালুইপাহাড়ি হাই স্কুলের পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের মঞ্চসজ্জা করে নিন।